প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ নাগরিক সম্পাদকীয় অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটি বিশেষ কারণ আজকে আমরা অতিথি হিসেবে এমন একজন মানুষকে পেয়েছি যিনি টিপিক্যাল পলিটিশিয়ান বলতে আমাদের কাছে যে ধরনের অবয়ব ভেসে ওঠে তার চেয়ে আলাদা। তিনি স্মার্ট, সুদর্শন, সুবক্তা এবং তরুণ প্রজন্মের অনেকের কাছেই একজন আইডল। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব আন্দালিব রহমান পার্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমবারের মতো নাগরিক টিভির পর্দায় আপনাকে পেয়েছি আজকে, তাই আমরা অত্যন্ত আনন্দিত। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমরা অনেক ভালো আছি। তো আমি অনেকগুলো প্রশ্নের ডালি নিয়ে বসে আছি, তাই সময় নষ্ট না করে চলুন আমি একে একে প্রশ্নগুলো আপনাকে করা শুরু করে দিই। তো প্রথমেই আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে, দীর্ঘদিন ধরে আপনার একটি নীরবতা প্রসঙ্গে আপনাকে মাঝে মাঝে আমরা তৃতীয় মাত্রায় জিল্লুর ভাইয়ের অনুষ্ঠানে দেখতে পাই, কিন্তু আগের মতো এখন আপনাকে আর অন্য সব ধরনের ইস্যুগুলো নিয়ে আমরা পত্রিকা, টিভিতে বা সোশ্যাল যে মিডিয়া রয়েছে সেখানে সরব হতে দেখছি না। তো কেন এই নীরবতাটা আপনার, এটা যদি একটু ব্যাখ্যা করেন। না, আপনাকে ধন্যবাদ। আসলে আমি তো 2009-10 থেকেই আমি তো বেশ সরব ছিলাম সবসময়। আপনার বলতে পারেন 9-10 থেকে 14 পর্যন্ত টেলিভিশনের পর্দায় এমনও দেখা গিয়েছে প্রতিদিন 3টা-4টা চ্যানেলে আমরা গিয়েছি বা আমি গিয়েছি, পার্লামেন্টে সব জায়গায় দেখেছি, এর পরবর্তী গেছি। বাট আমার মনে হয় এখন প্রথম কথাটা হলো যে আহ, এখন এমন কিছু আর বলার নাই যেটা জনগণ জানে না। আহ, আর বা জনগণ অবাক হবে। একটা সময় ছিল যখন বলতাম কেউ 2,000 কোটি টাকা মেরে দিয়েছে, এটা শুনলে জনগণ অবাক হতো। আজকে যদি বলি কেউ 10,000 কোটি টাকা মেরে দিয়েছে, আরেকজন বলবে কেউ আরেকজন 15,000 কোটি টাকা মেরে দিয়েছে। আর আরেকটা ব্যাপার হলো যে আমরা চিন্তা করেছি বা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করেছি, দেখুন আমি তো অনেকদিন 20 দলের সাথে ছিলাম। অনেক বড় দলের সাথে রাজনীতি করলে, অনেকদিন থাকলে আপনার নিজের সংগঠন গোছানোটা খুব একটা সহজ হয় না। তো এই কারণে আমি ছাড়ার পর থেকে 20 দলীয় জোট ছাড়ার পর থেকে আমি আমার দল, যেহেতু একটা নিবন্ধিত রাজনৈতিক দল, 2001-এ আমাদের 4টা এমপি ছিল, 2008-এ আমি ছিলাম। আমি চেষ্টা করছি আমাদের নিজের দলটা গোছানোর জন্য এবং আহ, এই জন্য আমি গ্রাউন্ড ওয়ার্ক যাকে বলে বা কর্মীদের সাথে বা নিজস্ব জায়গাতে আমি বেশি সময় দিচ্ছি। এই কারণে হয়তো আপনারা তুলনামূলকভাবে আমাকে কম দেখেন টিভিতে। কিন্তু আপনাকে কি 20 দলীয় জোটে আর ভবিষ্যতে কি আমরা দেখতে পাবো না? কারণ এই যে একটি সরকার আমাদের ঘাড়ে চেপে বসে আছে, এই সরকার থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই সেক্ষেত্রে সবগুলো রাজনৈতিক দল যারা একই মতের বা ভিন্ন মতে, তারা যদি একটা প্ল্যাটফর্মে এসে আন্দোলন করে তাহলে হয়তো আন্দোলনটি সফল পরিণতি পেতে পারে। তো সেক্ষেত্রে কোনো যুগপৎ আন্দোলন বা 20 দলীয় জোটে আবার যোগ দেখুন দেওয়ার কি আমি কোনো আপনাকে সম্ভাবনা একটা কথা আছে? বলি, সত্যি কথা বলতে এখন যারা আন্দোলনে 20 দলের সাথে আছে বা বিএনপির সাথে আছে, ওনারা বিএনপি ছাড়া গ্রাউন্ড ওয়ার্কে কারোই কোনো অবস্থান নেই, এটা বাস্তব কথা। হয়তো কিছু ব্যক্তি ইমেজে কিছু লোক আছে যাদেরকে আপনি দেখেন হয়তো চেয়ারে বসে আছেন বা কথা বলছেন, বাট যে আন্দোলনের কথা আপনি বলছেন বা যা করছেন তার জন্য সাংগঠনিক অবস্থান অনেক স্ট্রং হওয়া অনেক আর আমার ব্যাপারটা আলাদা, বিকজ আপনি অনুষ্ঠানটা প্রথমেই যেভাবে আরম্ভ করেছেন যে এই সরকারকে সরানোর পর বা এই সরকার চলে গেলে বা গণতন্ত্রের যে অবস্থা গত 12 বছর যে প্র্যাকটিস দাঁড়িয়েছে, আমার দাবি শুধুমাত্র নির্বাচন না, আমার দাবি গুণগত পরিবর্তনের আরো অনেক কিছু। যেমন আমি মনে করি আগামীতে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে প্রত্যেকটা এমপি হলফনামার সাথে অঙ্গীকারনামা থাকা উচিত, তারা টাকা পয়সার মালিক হবে না। তাদের সাথে যারা আছে যে গাড়ি বাড়ির ব্যাপারটা থাকবে না, বসে বসে বেতন বাড়াবে না। নির্বাচন কমিশনের আমূল পরিবর্তনের ব্যাপার আছে, প্রত্যেকটা ভোট কেন্দ্রে ক্যামেরা স্থাপন করতে হবে। 4,500 ইউনিয়ন যেখানে আছে, উপজেলা চেয়ারম্যানদের কাজের ব্যাপারে আপনি হস্তক্ষেপ করবেন না। প্রবাসীদের অবস্থান ঠিক করে দিতে হবে, তাদের কোটা দিয়ে এমপি বানাতে হবে। আহ এরকম আমার অনেক ধরনের প্রপোজাল আছে যেগুলি অনেক ইম্পর্টেন্ট। আপনি ভোট দিয়ে আওয়ামী লীগ সরে গেল বা একটা অন্য দল ইনকামবেন্ট গভর্নমেন্টের এগেনস্টে চলে আসার পর আপনি কি পাবেন? তো আমার মনে হয় আমি অনেক কিছু নিয়েই চিন্তিত, অনেক কিছু নিয়ে কাজ করছি। অবশ্যই ভোটাধিকার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বাট 12 বছরে যেভাবে গণতন্ত্র ইজ এ ম্যাটার অফ প্র্যাকটিস, ডেমোক্রেসি ইজ ম্যাটার অফ প্র্যাকটিস, যেভাবে এটা নষ্ট হয়েছে এটা পরিবর্তন করার জন্য আমার মনে হয় বিএনপি আরো অনেক রোড ম্যাপ দেওয়া উচিত। এই কারণে বিএনপির অনেক আন্দোলনের সাথে জনগণ সম্পৃক্ত হচ্ছে না, বিকজ শুধুমাত্র পট পরিবর্তন করে আমি ক্ষমতায় আসবো তো কি হবে? আওয়ামী লীগ যেমন একটা রেট আছে, পুলিশের চাকরি 12 লাখ, এটাতে 8 লাখ, বিএনপি আসতে কত হবে মানুষ তো তাও জানে না। তো এই কারণে আমার মনে হয় যে সময়ের সাথে যদি আপনি রাজনীতি পরিবর্তন না করেন আজম, তাহলে সময় আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। আর গত 12 বছরে আপনার ইমাজিন করতে হবে 18 থেকে 32 বছর বয়সের ছেলেপেলেরা বা প্রতি বছর 16 বছর হচ্ছে
ম্যাট্রিক দিচ্ছে 16 লাখ ছেলে পেলে, ম্যাট্রিক দিচ্ছে না 16 লাখ ছেলে পেলে। তো ওই হিসাবও করলে 6 কোটি 7 কোটি ইয়াং জেনারেশন। তো এদেরকে অ্যাট্রাক্ট করার জন্য দে আর নট হ্যাপি উইথ আওয়ামী লীগ বিকজ দে কুডন্ট ভোট, অফকোর্স, যে তারা ভোট দিতে পারে নাই 2বার বা তারা সবকিছুই দেখছে। বাট বিএনপির পজিটিভিটিও তো দিতে হবে যে সময়ের সাথে কেন তোমরা আমাদের পক্ষে আসবা, আমাদের পক্ষে ভোট দিবা, আমাদের জন্য করবা। ওই জায়গাগুলিতে আমার মনে হয় বিএনপির আরো অনেক হোমওয়ার্ক করতে হবে। শুধুমাত্র ইলেকশনের কথা বলে, ভোটের কথা বলে যেটা মানুষ ইউজ টু হয়ে গেছে যে করতে হবে না, আওয়ামী লীগ অধীনে কোনো ভোটই হয় না, আমার মনে হয় ইয়াং সাধারণ জনগণকে সম্পৃক্ত করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ফানি যে বিষয়টা সেটা হচ্ছে যে 2018 সালের নির্বাচনটাকে আমরা বলছি যে রাতের বেলা ভোট হয়ে গেছে, কিন্তু সেই নির্বাচনেই তাদেরকে 5টি সিট তাদেরকে দয়া করে দেয়া হলো, কিন্তু সেখানে দেখা গেল তাদের সংসদ সদস্য যারা তারা এই 5টি সিটের লোক তারা সামলাতে পারলো না এবং তারা সংসদে গেল। এবং সম্ভবত এ কারণে অনেকটা অভিমান করেই আপনি কিন্তু 20 দলীয় জোট না ছেড়েছেন না বলে না আমরা যেটা জেনে থাকি। না না, সিরিয়াসলি স্পিকিং না, পলিটিক্সে অভিমানের কোনো জায়গা নেই। এই জিনিসটা অনেকদিন ধরেই হচ্ছিল, এই জিনিসটা অনেকদিন ধরেই হচ্ছিল যে আমরা দেখছিলাম যে হঠাৎ করে বিএনপির অনেক কিছু ছিল। যেমন আমি প্রথমে 2018 সালের নির্বাচনে যাওয়ার পক্ষে ছিলাম না। আপনি যদি সেই সময় পত্রিকা ঘাঁটেন আপনি দেখতে পাবেন যে আমি ওই নির্বাচনটায় যেতে চাইনি, বিকজ আমি কোনোভাবেই ম্যাডামকে জেলখানায় রেখে নির্বাচনে যেতে চাইনি। তারপর আমি বলেছি যে আচ্ছা ঠিক আছে, যদি 20 দল যায় দলীয় স্বার্থে আমরা যাবো, অসুবিধা নেই। তারপর নির্বাচন, এমনিতে আওয়ামী লীগ ভোট চুরি করেছে, রাতের বেলা কি করেছে আমরা জানি, বাট কোয়েশ্চেন ইজ আমরা কতখানি 100% দিয়েছি, আমাদের লোকজনরা কতখানি 100% দিয়েছে। ঢাকা সিটিতে বিএনপি কয়েকখানে, বিএনপি ওয়াজ মোর বিজি উইথ ঐক্য ফ্রন্ট, যেখানে ঐক্য ফ্রন্ট হঠাৎ করে আসলো, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন দেখা করা গেল, আমাকে, অলি আহমেদ, ওনাদেরকে না নিয়ে ঐক্য ফ্রন্টের অনেক আনইম্পর্টেন্ট নেতাও সেখানে গিয়েছে। সো রাজনৈতিকভাবে দেখুন, আপনারা আমাকে দেখেছেন 2014 থেকে পরবর্তীতে, রাজনৈতিকভাবে যখন আমরা দেখছি যে বিএনপি ঐক্য ফ্রন্ট আর 20 দলের মধ্যে ওই ব্যালেন্সটা করতে পারছে না। আমি একটা কথা আপনাকে বলে দিই, দেখুন আমার কিন্তু কোনো আইডেন্টিটি ক্রাইসিস নেই যে আমার এখানে থাকতে হলে আমি ইম্পর্টেন্ট হব বা এখানে দেখলে আমার মিডিয়াতে থাকতে হবে। আলহামদুলিল্লাহ আই ডোন্ট হ্যাভ ইট। তো ওই কারণে আমি দেখেছি যে রাজনৈতিক গুরুত্ব অনেক কমে গিয়েছে। সো ইলেকশনের আগে যদি এই নিয়ে আমি কথা বলতাম তাহলে 20 দল অনেক এম্বারেসড হতো। সিমিলারলি ইলেকশনের পরে যেখানে 90 দিন যাবৎ বিএনপি, কেন সারা বাংলাদেশের মানুষ এই নির্বাচন নিয়ে হাসাহাসি করছে, তখন বিএনপির 5জন এমপি চলে গেল, যেটা সম্পর্কে আমরা একদমই জানি না। আমরা কেন 20 দলের কেউ জানি না। এটা পলিটিক্যাল না। আচ্ছা যদি যেত ঠিক আছে, হয়তো তারা প্ল্যাটফর্মটা ইউজ করতে চায়, পার্লামেন্টে যাবে, যেহেতু একটা গভর্নমেন্ট হয়ে গিয়েছে, তা ভোট চোর হোক আর যাই হোক, তো এরকমও তো করতে পারতো যে আমরা বেতন নিব না, ভাতা নিব না, আমরা টাকা নিব না, প্লট নিব না, গাড়ি নিব না, উই জাস্ট ওয়ান্ট টু ইউজ ইট, আমরা শুধুমাত্র এটা ব্যবহার করব জনগণের কথা বলার জন্য বা প্রতিবাদের জন্য। সেটাও করলো না। তাহলে আপনি চিন্তা করে দেখেন বিএনপির এই ভোট বা এদেরকে গালি দেওয়ার নৈতিক অধিকার কতখানি থাকে? থাকে না। পলিটিক্সে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাই। বাট আমি বিএনপির মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করলে আমি বলতাম ঠিক আছে এই 5জন যাক, কিন্তু তারা কোনো ধরনের বেতন নিবে না, ভাতা নিবে না, কোনো কিছু নেবে না, এটাকে ব্যবহার করবে, কথা বলে। এদের কাছে জনগণের কাছে গ্রহণযোগ্যতা কিন্তু আরো বাড়তে লাগবে। তো এই যে আপনি আপনি চিন্তা করতে পারেন পার্লামেন্টে আমি যাব কি যাব না, এটা একটা সাধারণ মানুষের অ্যাপ্রোচ। কিন্তু পলিটিশিয়ানের কাজটা হলো সেখান থেকে গ্রে এরিয়াটা বের করে নেওয়া, যে ঠিক আছে আমি কোনো ধরনের সুবিধা নিব না, বিকজ টেকনিক্যালি মোরালি স্পিকিং ইটস এ লিগ্যাল গভর্নমেন্ট, কিন্তু আমি প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছি শুধু কথা বলার জন্য। তাহলে আমি মনে করি বিএনপির গ্রহণযোগ্যতা আরো অনেক বাড়ত। তো আমাদের সাথে এই কথাগুলি বলেনি। আর আমিও রিয়েলাইজ করলাম যে রাজনৈতিকভাবে ইউনো হেভিওয়েট দেরকে মনে করা হচ্ছে যে এটা বেটার। ওই 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 যেটাকে বলে না যে ওই সিকোয়েন্সটা, মানে ওই ব্যালেন্সটা বিএনপি করতে পারেনি আমাদের সাথে বা ঐক্যফ্রন্টের সাথে। ঐক্যফ্রন্টেরও প্রয়োজন ছিল। এই জন্য আমি চিন্তা করছি যে আমি আমার মতো করে কাজ করি। আলহামদুলিল্লাহ আমি জাতীয় রাজনীতি অনেক বছর করেছি। আমি সৌভাগ্যবান ছিলাম, অনেক অল্প বয়সে জাতীয় রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম। মোটামুটি আই এম ট্রেন্ড ইন ন্যাশনাল পলিটিক্স। আমি মনে করি আমার দল গুছিয়ে তরুণ সমাজদেরকে, যারা বঙ্গবন্ধু জিয়াউর রহমান সকল জাতীয় নেতাদেরকে, জাতি বিভেদ প্রক্রিয়া যারা বিশ্বাস করে না, এরকম একটা প্ল্যাটফর্ম যারা রাজনীতিতে আসতে চায় তাদের জন্য আমার একটা প্ল্যাটফর্ম করা দরকার, এবং সেই জন্য আমি কাজ করে যাচ্ছি। এবং আপনি অবাক হবেন শুনলে আমি 20 দল ছাড়লাম এপ্রিল মাসে। আমি তার 3 মাস পরই আমি আমার তো ছোট দল, অত বড় না, তারপর আমি কমিশনার নির্বাচনে ঢাকাতে একটা কমিশনার পেয়েছি। এবং আমি কনসেন্ট্রেট করছি, অন্যান্য জায়গা থেকে মানুষরা যোগাযোগ করছে, চেষ্টা করছি যে যারা এই বিভেদের রাজনীতি না, পজিটিভ পলিটিক্স যারা করতে চায় তাদেরকে নিয়ে সংগঠন করার চেষ্টা করছি।
তো জনাব আন্দালিব রহমান, আপনি একটি সময়ে যেই 20 দলীয় জোট করতেন, সেই 20 দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে সরকার নানা ধরনের টালবাহানা করছে। তো এই বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, আমি তো মনে করি দেখুন, বারবার আমি ওই দিন তৃতীয় মাত্র একটা কথা বললাম যে আমাদের বোঝা উচিত ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যতে কি হবে। এটাও তো সত্যি কথা, বিভেদের একটা রাজনীতি এই দেশে আরম্ভ হয়েছে। 15ই আগস্ট বলেন, 21শে আগস্ট বলেন, অনেক ঘটনাই ঘটেছে যেটা ২ টা দলকে অনেক আলাদা করে ফেলেছে। তো এখন একটা সময় আসছে যে এটা আমরা বাড়াতে চাইলে তো বাড়াতেই পারি। এখন আমার মনে হয় যে ৫০ বছর স্বাধীনতা হয়ে গেছে। আ আমাদের মনে হয় যে, যেহেতু আমি বারবার বলি যে বেগম জিয়া ইজ নট অনলি বিএনপি চেয়ারপারসন, সে জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন। আমি মনে করি আওয়ামী লীগের এটাকে ওইভাবে বিবেচনা করে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া উচিত। অর এলস ভবিষ্যতে যেকোনো দলেরই রাজনীতিবিদদের জন্য ব্যাপারটা সুখকর হবে না। আল্লাহ না করুক যদি উনার কিছু হয়। সেই ক্ষেত্রে ভবিষ্যতে আমরা যখন আরো অনেক বয়স্ক হব, অসুস্থ হব, তখন এই এক্সাম্পলটা থেকে যাবে। এবং আমি পার্সোনালি ফিল করি আমার বাবাও কিন্তু বিনা চিকিৎসায় সেই 111 এর সময় যেতে পারেনি। তো এই ধরনের এক্সাম্পলটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো আমি মনে করি আওয়ামী লীগ মানবিক কারণে, পলিটিক্যাল কারণে, যে কারণেই আমার মনে হয় এটাতে দে শুড কাম। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আমি আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে তো পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমি আবার আসছি। আমি আবার ঢুকতেছি। না, কিন্তু আপনার লাইন ঠিক আছে পার্থ ভাই। এভরিথিং ইজ পারফেক্ট। যে আমরা অপেক্ষা করছি জনাব আন্দালিব রহমান পার্থের জন্য, তার সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, তিনি আবার সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত আছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছিল, আবার সংযুক্ত হয়েছি আমরা। তো যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে, তো এক্ষেত্রে বিএনপিও তো একটি কার্যকর আন্দোলন করতে পারছে না, কারণ আমাদের দেশের যেটি একটি কঠিন বাস্তবতা সেটি হচ্ছে যে আন্দোলন ছাড়া বা সংগ্রাম ছাড়া কিন্তু দাবিগুলো মেনে নেয় না যারা ক্ষমতাসীন দল থাকে। এবং এই খালেদা জিয়ার শারীরিক অবস্থার এরকম একটি করুণ অবস্থা হওয়ার পরেও তাকে বিদেশে যেতে যে সরকার বাধা দিচ্ছে বা দিচ্ছে না, সেক্ষেত্রে আন্দোলন করে যে তাদের দাবিটা আদায় করা, সেটিও কিন্তু বিএনপি করতে ব্যর্থ হচ্ছে। তো এই আপনি যে এটা কেন বিএনপির আজকে মধ্যে একটি বলছেন? বৃহৎ বিএনপি রাজনৈতিক তো দল। বিএনপি তো আন্দোলন করে ম্যাডামের জেলে যাওয়াই বন্ধ করতে পারে নাই। বিএনপি তো আন্দোলন করে নাই। আজকে তো এই অসুস্থতা তো পরের কথা। এত বড় একজন নেত্রী, এত পপুলার একজন নেত্রী, উনি জেলে চলে গেলেন। বাংলাদেশে তো আন্দোলন হলো না। সো বিএনপি তো করে নাই আন্দোলনটা। কেন করে নাই? আমি আপনাকে বলি, দেখুন আমি ২০ দলের সাথে ছিলাম। আমি সেই সুবাদে অনেক কিছু জানি। তো আমার আসলে এইগুলি বলা সমীচীন না। যেহেতু এই দায়-দায়িত্ব তখন আমাদেরও ছিল, আমাদেরও নিতে হবে। যদিও যেটা বললাম মাঠের রাজনীতিতে আমাদের বিএনপির মতো সেই শক্তি নেই। আর যেহেতু আমি ২০ দলে ছিলাম সেই ব্যাপারে কথা বলাটা এখন আমার জন্য আমি মনে করি যে একটু বিব্রতকর। কিন্তু ২০ দল ছাড়ার পরও যেটা দেখলাম আমরা, যে আওয়ামী লীগের নির্বাচনে আসার পর বিএনপি তো ওই ধরনের আন্দোলন করে না। বিএনপি ছোট, ছোট কিছু, দেখেন এত বড় গ্যাসের দাম বাড়লো, দেখলাম বিএনপির কিছু লোকরা হয়তো কিছু আপনার কি বলে লিফলেট নিয়ে এদিক ওদিক গেল। জনগণের সম্পৃক্ত যে ব্যাপারগুলি সেগুলিতে আমার মনে হয়, আমরা যখন এমপিও ছিলাম শেয়ার মার্কেটের ব্যাপারে এখানে, আম, আম, আপনারা জানেন পার্লামেন্টে কে কত অ্যাক্টিভ ছিল, কারা কতখানি কথা বলেছে। তো জনগণ সম্পৃক্ত ব্যাপারগুলিতে বিএনপি যদি হার্ড লাইনে না যায় বা অনেক জোরদার আন্দোলন না করে, তখন বিএনপির ব্যক্তিগত আন্দোলন বা বিএনপির বেনিফিটে যে আন্দোলন যাবে সেগুলি তো জনগণকে সম্পৃক্ত করা কঠিন হয়ে যাবে। আমার প্রশ্ন, আজকে খালেদা জিয়াকে নিয়ে আন্দোলন করছে ভালো চিকিৎসার জন্য, এই আন্দোলনটা ২ বছর আগে কেন করলো না বিএনপি, যখন ম্যাডাম জেলে যাচ্ছিল? আমি আসলে এটা এবং বুঝি তখন না। কিন্তু অনেকে বলেছিল যে খালেদা জিয়ার মতো একজন ফিগারকে যদি তারা জেলেও রাখে, সেটি হয়তো বড়জোর ১ সপ্তাহ বা ২ সপ্তাহের জন্য একটা প্রতীকী জেল হতে পারে, পরবর্তীতে তিনি জামিনে বের হয়ে আসবেন। কিন্তু সেই জামিনটি এত বছর হয়ে গেল, সেটি তিনি লাভ করতে পারলেন না। তো এটা এটিও এটা তো এটা একটি। আনফরচুনেট। এটা বিএনপির মতো একটা দলের, এত বড় একটা রাজনৈতিক দল, এটা আনফরচুনেট যে আপনি এত কি মনে পাবলিক। করেন যে তাদের যে টপ নেতৃত্ব তারা অলরেডি সোল্ড আউট, এ কারণে এটা না হচ্ছে? দেখুন, আমি 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 এই ধরনের কথা বলতে পারি না, বা আমার পর্যায়ে একজন
নেতার এই ধরনের কথা বলা মানায় না। সো আপনি আমাকে এই প্রশ্নগুলি করে একদম বিরত করবেন না, যেহেতু আমি ওনাদের সাথে অনেক বছর ছিলাম, ওনারা আমার এক সময় কলিগ বা এটা, আমি এরকম সুইপিং কমেন্ট আসলে আমি করতে পারি না। আমি ব্যর্থতাটার কথা বলতে পারি যে ওনাদের এত জনপ্রিয়তা থাকার পরও খালেদা জিয়ার মতো একটা নেত্রী আজকে জেলখানায় আছেন, যেটা একদমই পলিটিক্যালি ফেইলিয়ার আমি বলবো, যে ডেফিনেটলি বাংলাদেশের কনটেক্সটে যে সেরকম ভাবে করতে পারে নাই ওনারা, আহ, রাজপথ বলেন বা যেভাবে বলেন ওই ওই ধরনের একটা অবস্থান ক্রিয়েট করতে পারে নাই। কিন্তু কে সোল্ড আউট না, ইউ আন্ডারস্ট্যান্ড। আমি আমি একটা সিনিয়র লেভেলে পলিটিক্স করি, এটা আমার জন্য এই কথা বলা ঠিক হবে না। তো এবার একটু কঠিন প্রশ্ন করব আপনাকে। আপনার ছোট ভাই আশিকুর রহমান শান্ত বিএনপি জামায়াত জোটের প্রার্থী হয়ে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন, কিন্তু তিনি বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির একজন নির্বাহী সদস্য। তাছাড়া আপনার শ্বশুর হলেন একজন শেখ হেলাল, যিনি আওয়ামী লীগের একজন এমপি। তো আপনার সমালোচকেরা তাই মনে করেন যে দিন শেষে আপনি আসলে শেখ হাসিনার সমালোচনা করেন বা নাই করেন, আপনি আসলে আওয়ামী লীগেরই একজন। তো সমালোচকদের এই কথার জবাব আপনি কিভাবে দেবেন? আমার বাবার নামটা বললেন না কেন? জি। আপনার তো আপনি যে দুটো পরিচয় দিয়েছেন, আমার আসল পরিচয়টা দেন। যে আমি মোস্ট রিসেন্টটাই আমি মেনশন করলাম আসলে। আচ্ছা, না আমার বাবার পরিচয়টা দেওয়া উচিত ছিল আসলে আপনার। আমি তো বাংলাদেশ জাতীয় পার্টি করি এবং আমি রাজনীতি করি, এটা তো সত্যি কথা। শুধু আমার শ্বশুরের ব্যাপার না, আওয়ামী লীগের সাথে আমার মা, আমার মানে আমার মার সাইড থেকে সবাই আমার আত্মীয় রাজনীতির জায়গায় আর তো আমার তো মনে হয় যে রাজনৈতিক বেনিফিট যদি আমি পেতাম তাহলে তো আমি এসিটির এমপি থাকতাম, অনেক কিছু থাকতাম। তো দেখা যাবে তাহলে তো বলতে হবে বিএনপির 5 এমপি আত্মীয় তারা এখন সংসদে আছে। আমার মনে হয় রাজমোজ, আমার আমার সমালোচকরা যারা বস্তুনিষ্ঠভাবে আমার কথার জবাব দিতে পারে না, ওনারা অনেক কিছুই বলতে পারেন, বাট আই থিঙ্ক আই হ্যাভ প্রুভড ইট এনাফ দ্যাট আই এম ভেরি প্রফেশনাল। আমি আমার পলিটিক্সে এবং আমার জনগণের স্বার্থে যেই কাজ করার আমি 15 বছর এটা দেখিয়েছি। আজকে আমি যদি ইচ্ছা করতাম, আপনার চিন্তা করা উচিত আমি কি কি করতে পারতাম বাংলাদেশের কনটেক্সটে, যেখানে একটা ছাত্রলীগের কাছ থেকেও 2000 কোটি টাকা মালিক পাওয়া যায়, বা আপনারা জানেন যে আওয়ামী লীগের ছোট ছোট নেতারা কি করে। তো আমার মনে হয় আপনাদের এখন ওই দিকে কনসেন্ট্রেট করা উচিত, যে পার্থ ভাই ইচ্ছা করলে কত কিছু করতে পারতো। আর যার বলার তো সে বলবে, বলে না কাদম্বিনী মরিয়া প্রমাণ করিতে হবে, যে কাদম্বিনী তো না কি জানি একটা কথা আছে না এরকম, যে কদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। হ্যাঁ হ্যাঁ বুঝে পড়ে নাই। তো আমার মনে হয় আই হ্যাভ প্রুভড ইট ইনাফ। হ্যাঁ, আমার আমার নামে মামলা আছে, আমি জেলে গিয়েছি, আমি নির্বাচনে ঢাকাতে হেরেছি, আমার এখানে কি নির্বাচন হয়েছে, তো আমি কম্প্রোমাইজ করলে তো অনেক বেনিফিটই পেতাম। আর রাজনীতি যার যার ব্যক্তিগত ব্যাপার, আওয়ামী লীগ অনেক বড় দল। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। যে আওয়ামী লীগ অনেক বড় দল। আমার ছোট ভাই একবার চিন্তা করেছিল যে আমাদের সাথে নির্বাচন করেছিল বাংলাদেশ জাতীয় পার্টির তরফ থেকে। পরবর্তীতে উনি চিন্তা করেছেন উনি আওয়ামী লীগে করবেন, হিস্ট্রি তো উনি আওয়ামী লীগ করেন। সো এখানে যার যার ব্যক্তিগত ব্যাপার। আর আমার পথটা তো একটু শক্ত, তাই না? সবাইকে ইজি পথ বাদ দিয়ে আমি একা 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 যে জিনিসটা, এত বড় ক্ষমতার বাইরে থেকে এত বছর ধৈর্যের সাথে থেকে, এটা তো কঠিন পথ, এটা তো সহজ না। এই প্রশ্নটা আমি এই কারণে আপনাকে করলাম, কারণ আপনার সাথে এর আগেও আমার যখন একবার কথা হয়েছিল, আপনাকে আমি একটি প্রসঙ্গে বলেছিলাম যে এই যে আপনাকে বা এই, আম, আমাদের মাহিবি চৌধুরীকে, এই দুজনকে কিন্তু আমরা একটু আলাদাভাবে দেখতাম তরুণ প্রজন্মের আমরা যারা, যে আপনাদের কথা আমরা খুব ইনফ্লুয়েন্স হতাম, মানে আপনারা দুজন খুব ভালো ইনফ্লুয়েন্সার ছিলেন আমাদের জন্য। কিন্তু আমরা দেখলাম যে এই মাহিবি চৌধুরী তিনি কিভাবে নৌকার মাঝি হয়ে গেলেন। তো এটাই আমাদের ভয়ের জায়গাটা, যে আপনি আবার কখনো না জানি নৌকার মাঝি হয়ে যান। তো না এই এটা তো ক্ষেত্রে আপনি ভয়ের কিভাবে কোনো কিছু অ্যাসুরেন্স দিতে পারেন যে না, না আমার আপনি কখনো এভাবে কোনো নিজের কিছু সোল বা নিজের আ- নিজের বিবেককে বিক্রি করবেন না? এটা একটু। না না এটা তো আপনাদের ব্যাপার, আপনারা কাকে কিভাবে দেখেন। এটা তো আপনারা মাহি ভাইয়ের সাথে মাহি বি চৌধুরীর সিচুয়েশন আলাদা, আমার সিচুয়েশন আলাদা। আমার বেড়ে বেড়ে ওঠার পরিবেশ আলাদা, মাহি সাহেবের পরিবেশ আলাদা, মাহি সাহেবের মেন্টালিটি আলাদা, আমার মেন্টালিটি আলাদা। আমার রাজনীতির প্রিন্সিপাল আলাদা, ওনার আলাদা। উনি ওনারটা ভালো মনে করেছেন রাজনৈতিক ভাবে, দিনের শেষে জনগণ ঠিক করবেন কে ঠিক কে ঠিক না। আমি আমারটা করছি, একজন একটা করলো বলে আরেকজন এটা করবে, আহ, এটা তো নট নেসেসারি, তাই না? তো আমি আমার রাজনীতি করছি। আমি মনে করি যেই পর্যন্ত আমি জনগণের সাথে আছি, জনগণ আমাকে বেনিফিট দেওয়া উচিত। ভবিষ্যতে কি হবে ওই চিন্তা করে আজকে যদি আপনি আমাকে বা আমার মোরালের উপরে বা আমার নৈতিকতার উপরে প্রশ্ন তুলেন, তাহলে এটা তো আমার জন্য ফেয়ার হবে না। আজকে পর্যন্ত আমি যা করেছি আমার মনে হয় সেটা দিয়ে আমাকে মূল্যায়ন করা উচিত। আজকে পর্যন্ত আপনি যেটা করেছেন সেটা হচ্ছে যে আপনি অলওয়েজ অন দ্য রাইট সাইড অফ দ্য হিস্ট্রি। অর্থাৎ যদি একটা ইতিহাস লেখা হয় তখন দেখা যাবে যে আন্দালিব রহমান পার্থ কখনোই
কোনো মানে মানুষ বা সাধারণ পাবলিকের যেখানে সেন্টিমেন্টটা রয়েছে সেই সেন্টিমেন্ট বা পালস বুঝে আপনি রাজনীতি করতে পারছেন, যে জন্য আপনাকে নিয়ে কিন্তু সে ধরনের বিতর্ক কখনো হওয়ার অবকাশ ঘটেনি। কিন্তু আমাদের তাও তো ভয়ের আপনি জায়গাটা কখন হচ্ছে যে বিতর্ক করলেন? আমার ছোট ভাই রাজনীতি কি আমার হাতে? আমার শ্বশুরের রাজনীতি কি আমার হাতে? তো তারপরে তো আপনারা খুঁজে বের করেন। না, এটা যখন ওই আমার যারা দেশ আপনার সমালোচক, আমি বলেছি যারা সমালোচক তারা অনেক সংশয়ে তা তো করে। থাকবেই ভাই, সমালোচক তো থাকবেই। ওনারা আবার 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 বেটার যখন দেখবে যে না ঠিক আছে, তারা আমাদের পক্ষে থাকবে, অসুবিধা নেই। তো এবার আরেকটি প্রসঙ্গে যেতে চাই, আপনি সংসদে যখনই কোনো বক্তব্য দিতেন সেগুলো ভাইরাল হয়ে যেত, কারণ আপনার বক্তব্যগুলো আমাদের চিন্তার খোরাক জোগাতো। কিন্তু সেই দিন এখন আর নেই। এখন সংসদে মমতাজের মতো এমপিরা ভাইরাল হন, কিন্তু বক্তব্য দিয়ে ভাইরাল হন না, তারা প্রধানমন্ত্রীর প্রশংসা করে গান গেয়ে ভাইরাল হন। তো এই যে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা তো দোষটা আমি সেটাই দেবো যে সমাজের ভালো মানুষগুলি যখন রাজনীতি ছেড়ে দিয়েছে, তখন এই এই আপনার বদি ইয়াবা ইয়াবা কি তারপর বিচ্ছু শামসু মমতাজ পাপলু, হ্যাঁ এই টাইপের নেতারা তখন চলে আসছে। তো এটা তো আমার মনে হয় সমাজের ভালো মানুষরা চলে যাওয়ার পরে আগামীতে যদি ভালো মানুষরা না আসে, সমাজের আরো খারাপ মানুষরা চলে আসবে, এবং তাদের কাছ থেকে তো আর আপনি কোয়ালিটি কোনো কিছু আশা করতে পারেন না। ওনাদের কাছ থেকে আপনি ওই চাটুকারিতা বা প্রশংসা ছাড়া আপনি কি আশা করেন মমতাজ দাঁড়িয়ে কনস্ট্রাকটিভলি এই দেশের ইকোনমিক পলিসি দিবে? তো আমার মনে হয় আহ, যেই গাছ লাগাবেন সেই ফলই তো পাবেন, নাজমুল ভাই। যে এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের জনগণকে আমরা দেখে থাকি যে তারা মার্কা দেখে ভোট দেয়। তারা যে কারণে দেখা যায় যে আন্দালিব রহমান পার্থ বা জোনায়েদ সাকি তারা একটি বড় দলের সাথে যদি জোটবদ্ধ না হন, তাদের নির্বাচনে জেতার একটি মানে সংশয় থেকে যায়। তো এই যে মার্কা দেখে ভোট দেওয়ার যে জনগণের একটা টেন্ডেন্সি বা মাইন্ডসেট, এটা আদৌ কি কখনো পরিবর্তন হবে বলে আপনি মনে করেন? আমি আবার ঢুকছি। জি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর সাথে। তার সংযুক্তিতে একটু সমস্যা করেছে, তিনি আবার আমাদের সাথে সংযুক্ত হবেন, তো আমরা তার জন্য অপেক্ষা করছি। সরি, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। জি বলেন। যে আমি যে প্রশ্নটি করছিলাম আপনাকে, যে আমাদের জনগণ তারা মার্কা দেখে ভোট দেয়, এবং যে কারণে আন্দালিব রহমান পার্থ বা জোনায়েদ সাকি তারা একটি বড় দলের সাথে জোটবদ্ধ না হলে তাদের নির্বাচনে জেতার সম্ভাবনাটা খুব ক্ষীণ হয়ে আসে। তো এই যে মার্কা দেখে ভোট দেওয়ার যে টেন্ডেন্সি বা মাইন্ডসেট আমাদের জনগণের, এটা কি আদৌ কখনো পরিবর্তন হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ইনশাআল্লাহ পরিবর্তন হবে। এটা পরিবর্তন হওয়ার কাজ করতে হবে। এটা আনফরচুনেট যে মার্কা দেখে ভোট দিয়ে সমাজের এই লেভেলের নেতারা চলে আসছে। এটা ঢাকা সিটিতে তো অনেকখানি চেঞ্জ হয়ে গিয়েছে। সেই জন্য আপনি দেখবেন বড় দুই দল ঢাকা সিটিতে পার্সোনাল ইমেজ আলা লোক খোঁজা আরম্ভ করে দিয়েছে মার্কার চেয়ে বেশি। তবে আনফরচুনেট যে গ্রাম অঞ্চলে এই জিনিসটা এখনো থেকে গিয়েছে। বাট আমি শিওর ভালো পার্সোনালিটি, ভালো ব্যক্তিত্ব আলা মানুষরা যখন চলে আসবে, সময় লাগবে, তবে এটা আস্তে আস্তে পরিবর্তন হবে। এইটা পরিবর্তন করার মানে ম্যাসিভ ক্যাম্পেইন আমরা অলরেডি আরম্ভ করে দিয়েছি, যে আপনারা নৌকার দিকে তাকিয়ে মোদিকে ভোট দিয়েন না, বা আপনারা ধানের শীষের দিকে তাকিয়ে এমন কোনো মানুষকে ভোট দিয়েন না যার ক্রিমিনাল রেকর্ড বা যে সমাজের ওই 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 অবস্থানে নেই। তো আমরা এটার ক্যাম্পেইন স্টার্ট করে দিয়েছি। বাট সময় তো লাগে, ডেমোক্রেসি ইজ আ ম্যাটার অফ প্র্যাকটিস, সময় কিছু লাগবে। আরেকটা জিনিস হলো, এখানে কিছু পার্সেন্টেজ পিপল দুইটা মার্কাকে ওন করে। সো যে যতই খারাপ করুক, তারা মনে করে যে এটা বদলালে মনে হয় আমি বেইমান হয়ে যাব, কিন্তু ওই মার্কা যে দেশের সাথে বেইমানি করেনি কি সেটার কথা তারা চিন্তা করে না। তো সময় লাগবে, আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা দেখুন রাজনীতি তো আসলে ফিজিবিলি রিপোর্টের উপর হয় না বা সময় দিয়ে হয় না। আমরা ক্যাম্পেইন স্টার্ট করেছি, দেখা যাক সামনে ইনশাল্লাহ কি করে। সো আই নো দ্যাট ইউ ডু নট রিপ্রেজেন্ট বিএনপি, বাট তারপর একটি প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে যে তারেক রহমানের ইমেজকে সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমল থেকে আমরা দেখেছি যে ধ্বংস করা হয়েছে। এবং আপনি জানেন যে সে সময় ডিজিএফআই বা এনএসআই তারা প্রথম আলোর মতো একটি পত্রিকাকে ব্যবহার করেও তারা তারেক জিয়ার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার বা সংবাদ তারা ছাপাতো। এবং বিএনপির রাজনীতিতে খালেদা জিয়ার পর তাই তিনি হাল ধরতে পারবেন কিনা সেই সম্ভাবনাও কিন্তু ক্ষীণ হয়ে এসেছে। তো আপনার কাছে ব্যাপারটা কি মনে হয়? আপনার কি মনে হয় যে তারেক রহমান কি আমাদের রাজনীতিতে তার ইমেজকে রক্ষা করে তিনি প্রত্যাবর্তন করতে পারবেন বা বিএনপির রাজনীতির হাল ধরতে পারবেন? রাজনীতিতে ইমেজ তো আসলে একটা রিলেটিভ টার্ম, এক একজন মনে করেন এক 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 রকম। বাট তারেক রহমান সাহেব, আমার পার্সোনাল যতখানি এক্সপিরিয়েন্স ওনার সাথে রাজনীতি করে, উনি যথেষ্ট পলিটিক্যাল একজন মানুষ। এবং আমার দেখা মতে বিএনপির নেতৃত্ব তো, যদি আপনারা মনে করেন আফটার বেগম জিয়া, তো এতে তারেক রহমান সাহেবের অবস্থানটা ওয়েল স্টাবলিশড।
আমি বিএনপিতে তো অন্য কেউ নেই এই নেতৃত্ব দেওয়ার। তো আমার মনে হয় যে বিএনপির মধ্যে ওনার নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। আগামীতে জাতীয় নির্বাচনে বা ওনার ভবিষ্যৎ কি সেটা তো সময় বলে দেবে। কিন্তু আমার মনে হয় ওনার নেতৃত্ব নিয়ে বিএনপিতে কোনো অসুবিধা নেই। বিএনপিতে অসুবিধা নেই, কিন্তু ওনার ইমেজটাকে তো এই সরকার বেশ সুন্দরভাবে তারা ধ্বংস করে দিতে পেরেছে, এবং আমাদের বাংলাদেশের যতগুলো মিডিয়া রয়েছে তারা তো তারেক রহমানের কোনো বক্তব্য তারা প্রচার করতেও পারে না, এবং তার বাংলাদেশ এইটা কখনো তো আমি তিনি আপনাকে একটা কথা বলি, প্রত্যাবর্তন করতে পারবেন সেটাও তো মনে হয় না। বাংলাদেশে ভাই এই চিন্তা করেন না কে কবে কবে আসবে না আসবে। বললাম না, ইটস নট লাইক বিজনেস, আপনি প্রেডিক্ট করতে পারবেন না। এই দেশে রাতারাতি অনেক কিছু অনেকভাবে পরিবর্তন হয়েছে, ইতিহাস টানলেও আপনি দেখবেন তাই। তবে আমি এতটুকু মনে করি পলিটিশিয়ান কি করবে না করবে এটা শেষ দেখে বিচার করতে হবে, যে পলিটিশিয়ানের শেষটা কিরকম হয়। আমার মনে হয় এখনো ইটস টু আর্লি আমরা এই নিয়ে কথা বলবো। এতটুকু আমি বাস্তব মনে করতে পারি যে এই দেশে যদি নির্বাচন হয়, তা মানে ফেয়ার নির্বাচন হয়, আহ, তাহলে ইনকামবেন্ট গভর্নমেন্টের এগেইনস্টে ভোটটা বিএনপি পাবে, এটা বাস্তব আজকের দিনে। আর বিএনপির লিডার তারেক সাহেব। এখন এটা ভালো খারাপ ঠিক হবে ইমেজ এটা এটা দ্যাট ইজ ডিফারেন্ট কোয়েশ্চেন। কিন্তু আপনি যদি ম্যাসিভ মানে আপনি যদি জেনারেলি চিন্তা করেন, এই দেশে যার কারণে আওয়ামী লীগ ভোট দিতে চায় না। আওয়ামী লীগ ভোট দিতে চায় না কেন? 2008-এ তো আওয়ামী লীগ ফেয়ার ইলেকশন করেছে, বিকজ আওয়ামী লীগ জানতো আওয়ামী লীগের জনপ্রিয়তা তুঙ্গে ছিল। কিন্তু এখন আওয়ামী লীগ রাত্রেবেলা মানে দিনের বেলাও আপনার বিশ্বাস করে না, বলে রাত্রেবেলা করতে কেন? বিকজ আওয়ামী লীগ জানে যে আওয়ামী লীগ এটা করতে পারবে না, বা আওয়ামী লীগের ওই ট্রাস্ট নেই। আর এখন তো আরো নেই। আপনি ইউনিয়ন পরিষদের নির্বাচন দেখে বুঝেন না যে আওয়ামী লীগ বুদ্ধিমানের কাজ করেছে, যে আওয়ামী লীগ ভোট চুরি করেছে 2008-এ, বিকজ আওয়ামী লীগ বুঝছে এসপিডিসি ছাড়া এই ভোট কেউ আনতে পারবে না, পুলিশের লোক ছাড়া। আওয়ামী লীগ তাদের নিজেদের কর্মীর উপরে এই করে না। তবে একটা সিগনিফিকেন্ট জিনিস বাংলাদেশের রাজনীতিতে আসছে, যেখানে বিএনপিরও এই জিনিসটা বিএনপিরও এই জিনিসটা কনসিডার করতে হবে, সেটা হলো গত 18 তারিখে গত 2018 সালে নির্বাচনের পরে যে মেয়র নির্বাচনটা ছিল, যেখানে তাপস সাহেব, আতিক, তাবিদাওয়াল আর ইশরাক যেখানে পার্টিসিপেট করেছে, সেটা কিন্তু ঢাকাতে নিরবিচ্ছিন্নভাবে আপনার ক্যাম্পেইন হয়েছে, কোনো মারামারি হয়নি। ঢাকার আকাশ আপনার পোস্টারে ঢাকা ছিল বলতে গেলে। সেই নির্বাচনে কিন্তু মানুষ ভোট দিতে যায়নি। বিএনপি যদি মনে করে আগামীতে যে ওনারা নির্বাচনে গেলে কিংবা না গেলে মানুষ ভোট দিতে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। কারণ মানুষ এখন বিশ্বাস করে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। বিএনপি যদি কোনো কারণে বিএনপি টপ লেভেল বা নিচের লেভেল এই কারণে যদি চিন্তা করে, আর সেই চিন্তার যদি মানুষের সাথে একমত না হয় বা মানুষের সাথে যদি না মিলে যায়, মানুষ কিন্তু ভোট দিতে যাবে না। যার কারণে আপনি বাই ইলেকশনে দেখেন মহিউদ্দিন ধানমন্ডিতে মহিউদ্দিন সাহেব মনে হয় 16,000 ভোট পেয়েছে, বিএনপি 1,000 ভোট পেয়েছে। মানুষ রিফিউজ করে দিয়েছে। এই এই মেয়র ইলেকশনে যদি কমিশনাররা না যেত, তাহলে আমার মনে হয় না মেয়ররা 1 লাখ 1.5 লাখের বেশি ভোট পেত। So that is very alarming and that is very appalling at the same time, because মানুষ কিন্তু ভোট সিস্টেমকে রিফিউজ করে দিয়েছে। বিএনপির এখানে বড় একটা ব্যর্থতা, যে বিএনপি রিয়েলাইজ করা উচিত যে কোনো মতো দালালি নির্বাচনে যদি কেউ যেতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ রিফিউজ করে দিবে। সেটা আমার মনে হয় বিএনপি শুড রিয়েলাইজ। তো জনাব মান্দালিব রহমান পার্থ, 52, 71, 90 এর যতগুলো গণ আন্দোলন এ জাতি দেখেছে, সেখানে নেতৃত্বে ছিল তরুণ সমাজ। তো সেই তরুণ সমাজ ইদানিং রাজনীতি বিমুখ হয়ে গিয়েছে, এবং আজকাল তারা রাজপথে নামতে চায় না, তারা ফেসবুক বা টুইটার বা ইউটিউব এসব নিয়ে তারা বেশি ব্যস্ত সময় কাটায়। তো তরুণ সমাজের মাইন্ডসেটে কেন এই পরিবর্তনটি এসেছে বলে আপনার মনে হয়? এটা তো অনেক কারণ আছে, বিকজ একটা সময় যেই সময়কার কথা বললেন, বাংলাদেশে তরুণ সমাজদের হিরো ছিল বঙ্গবন্ধু, সরোয়ার্দী, শেরে বাংলা। এখন বাংলাদেশের মানুষের হিরো হলো সাকিব আল হাসান, সালমান খান, হ্যাঁ এই টাইপের লোকরা এখন মানে মানে এরাও স্টার, ওনারাও বা এই মার্ক জুকারবার্গ বা এরা গত 30 বছর 40 বছরে ক্যাপিটালিস্ট সোসাইটিও অনেক উপরে উঠে গিয়েছে, রাজনীতি অনেক নষ্ট হয়ে গিয়েছে। রাজনীতিকারা যারা করতে চায় তারা আপনার আবুল হোসেন হতে চায় হয়তো, বা লোটাস কামাল হতে চায় অনেক টাকার মালিক হবো, বা ফালু সাহেব হতে চায় বা মোর্শেদ খান হতে চায়। আপনার টিপিক্যাল রাজনীতিবিদ হওয়া হওয়া যে জিনিসটা, ওইটা ওনারা হতে চান না, বিকজ এটা অনেক পেইনফুল, কষ্ট। হিরোটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এটা ফিলিং না। আর যেই সংসদের যে স্ট্যান্ডার্ড দেখেন আপনি, যারা কথা বলে তারা মনে করে না এই জেনারেশন জাম এরা আমাদের কথা বলে, যার কারণে হয়তো আমরা মাঝে মাঝে যদি নতুন জেনারেশনের মতো করে কথা বলি, তখন আমাদেরকে ওনারা খুব তাড়াতাড়ি গ্রহণ করে, কারণ ওনারা হয়তো চিন্তা করে
মানে আমাদের জেনারেশন আমরা যারা পলিটিক্স এমন না যে আমরা খুব এক্সট্রাঅর্ডিনারি, মানে দ্য ফ্যাক্ট দ্যাট আমরা একটু ওনাদের মতো করে কথা বলি হয়তো ওনার এই জন্য মনে করে যে আচ্ছা ঠিক আছে পার্থ ভাই ইজ ওয়ান অফ আস, এই জন্য পার্থ ভাইকে আমাদের পছন্দ হয়। তো এই ক্যাম্পেইনটা অনেকটা বড় ক্যাম্পেইন যে এদেরকে ফিরে আনতে হবে, বিকজ এটাই মেজরিটি আর এরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তো জনাব আন্দালিব রহমান, আপনি তো একজন আইনের শিক্ষক, তো সেই হিসেবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই যে জুডিশিয়াল যে সিস্টেমটা, এটাকে কিভাবে তিলে তিলে নষ্ট করে দেওয়া হয়েছে তার একটা এক্সাম্পল আপনাকে দিতে চাই। যে এই যে শিকদার ব্রাদার্স বা হারিস বা আনিস, তাদের জন্য আমরা দেখছি আইন একরকম, অপরদিকে আপনি তার টকশোতে একবার গিয়েছিলেন, ডক্টর কনক সারোয়ার, তার বোনকে আপনি জানেন যে কি কারণে আটক করা হয়েছে, ভাইয়ের অপরাধে আটক করা হয়েছে বলে অনেকের ধারণা। তো এই যে তার বোনকে গ্রেপ্তার করা হলো এবং একটা গৃহিণী তাকে গ্রেপ্তার করে তাকে জামিন দেওয়া হচ্ছে না, তো এটাই তো ইটসেলফ শুড বি এ গুড এক্সাম্পল যে আমাদের জুডিশিয়াল সিস্টেমটা কতটা করাপ্ট। তো এই ব্যাপারে যদি আপনি একটু মন্তব্য করেন। আমাদের শুনেন, সমাজের যখন অবক্ষয় হয় সব জায়গা থেকে অবক্ষয় হয় না, আমাদের জুডিশিয়াল সিস্টেম করাপ্ট এটা সত্যি কথা, আমাদের পুরো সিস্টেমই করাপ্ট, এভরিথিং ইজ করাপ্টেড, এবং এই অনিয়মটাই এখন নিয়মে পরিণত হয়ে গিয়েছে। সো আপনি ইফ ইউ জাস্ট জুডিশিয়ারি তো আর বাংলাদেশের বাইরের কোনো জায়গা না, ইচ এভরি সিস্টেম ইজ করাপ্ট এবং ওনারা একটা পারপাসে সার্ভ করে, এবং এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে, এবং এটা প্রতিদিন আরো বেড়ে যাচ্ছে। আপনি দেখছেন না এমপি মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন সরকার অফিসার আমাদের কথা শুনে না। তাহলে আপনার বুঝতে হবে যে যখন একটা সমাজের অবক্ষয় হয় প্রত্যেকটা পার্ট থেকেই অবক্ষয় হয়। আপনি দেখেন না লোটাস কামাল সাহেব দাঁড়িয়ে বলছে কারা বিদেশে টাকা পাচার করে আমি জানি না, মানে উনি এখনই ডেলিভারি রুম থেকে বের হয়েছেন, উনি কিচ্ছু জানেন না কারা বিদেশে টাকা পাচার করে। বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী জানে কারা বিদেশে টাকা পাচার করে, অথচ ওনার এরিয়াতে দেখবেন আপনি ওনার আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে কেউ 5 তলা বিল্ডিং যদি বানায় দেখা যাচ্ছে মামলা খেয়ে যাচ্ছে। ওদিকে আমাদের আইনমন্ত্রী সকাল বিকাল বলে যাচ্ছে খালেদা জিয়া মুক্ত, এইটা ওইটা। আমি বললাম ওই দিন যে ব্যাংকের মালিক, দেখুন ভালো পলিটিশিয়ানরা যখন এত টাকার উপরে ঝুঁকে, এত টাকার উপরে ঝুঁকে, তাহলে ব্যবসায়ীরা কি করবে? ব্যবসায়ীদের জন্য তো আমার কষ্ট লাগে। পলিটিশিয়ানরা ব্যাংকের মালিক হবে, পলিটিশিয়ানরা সব ব্যবসা করবে, ব্যবসায়ীদের করতে দেন। ব্যবসায়ীরা যদি বিশ্বাস করে আপনি দেশের জন্য কাজ করবেন, ব্যবসায়ীরা দেশকে ভালোবাসে, ব্যবসায়ীরা আপনার জন্য কাজ করবে, কিন্তু সব পলিটিশিয়ানই এখন ওদিকে চলে যাচ্ছে। সেটা আনফরচুনেট। আমি বুঝলাম না যে এত বড় বড় পড়ুয়া লোকেরাও কেন এই জিনিসটা করছেন। আর আপনি যেটা কথা বললেন সামাজিক অবক্ষয় সব দিক থেকে হয়েছে। সো আমার মনে হয় যে এটা যখন ঠিক করতে হবে সব দিক থেকে ঠিক হবে। তো জনগণের এতটা ফ্রাস্ট্রেশন থাকার পরেও বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল বা শক্তি, তারা এই জনগণের সাপোর্টটাকে ক্যাপিটালাইজ করে তারা মাঠের আন্দোলন যেটা সেটা বেগবান করতে পারছে না। তো এই যে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল, তাদের যে একটা এই দৈন্য দশার সৃষ্টি হলো, এটি কেন হয়েছে বলে আপনার মনে হয়? বিকজ বিএনপি একটা জায়গায় শুধুমাত্র ফোকাস করেছিল, আমার মনে হয়, আমার ধারণা সেটা হলো আপনার এটা না অনেক 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 হিসাব নিকাশ আছে এটার। আপনি যদি মনে করেন, যেমন দেখুন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, যেমন 2001 সালের প্রেক্ষাপট আর পরবর্তীতে 2012-14 সালের প্রেক্ষাপট এক ছিল না। জামাতের একটা রিজার্ভেশন ছিল। 2001 সালে বহির্বিশ্বের জামাতের উপরে যেই বা ইসলামিক পার্টির প্রতি যে মাইন্ডসেটটা ছিল সেটা কিন্তু পরবর্তীতে পরিবর্তন হয়ে গেছে, একটা ইসলাম ফোবিয়ার মতো একটা জিনিস দাঁড়িয়েছে। সেখানে বিএনপি ওয়াজ ভেরি রিজিড উইথ জামাত ইসলামী, বিদেশিরা বলার পরও সেই ক্ষেত্রে আওয়ামী লীগ একটা অ্যাডভান্টেজ পেয়েছে। পরবর্তীতে জনগণের সম্পৃক্ত শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে তেলের দাম, গ্যাসের দাম, এই ধরনের সবকিছু যে কোনো জনসম্পৃক্ত আন্দোলনে আপনার নিরাপদ সড়ক থেকে আরম্ভ করে কোনো কিছুতেই কিন্তু বিএনপি ওরকম ভাবে নামেনি। মানে বিএনপি নামলো, দেখা গিয়েছে যে গ্যাসের দাম বৃদ্ধি কেন, খালেদা জিয়ার মুক্তি চাই। তো আমার কাছে না ওই জিনিসগুলিকে মনে হয়েছে যে এটা খুব একটা জনগণকে সম্পৃক্ত করে না। এই কারণে জনগণ বিএনপিকে হয়তো সাপোর্ট করবে বা হয়তো ভোট দিবে বিএনপির ফেভারে, যেহেতু আওয়ামী লীগকে ওনারা একদমই, জনগণ আমার মনে হয় না যে আওয়ামী লীগের প্রতি একদমই আস্থা আছে। কিন্তু আন্দোলনের ক্ষেত্রে যে একটা স্টেপ ফার্দার আপনার যেতে হবে, ঘর থেকে বের হতে হবে, ওইটাতে জনগণ খুব একটা ইন্টারেস্টেড না এখন। আর এটাও মনে করলাম যে এই সোশ্যাল নেটওয়ার্কিং এর কারণে অনেকে মনে করে ফেসবুকে আমি একটা প্রতিবাদ করে দিয়েই আমি আমার কাজ করে দিয়েছি। আরেকটা জিনিস আছে যে বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা আজকে আওয়ামী লীগ, আজকে যেমন আওয়ামী লীগ কি হচ্ছে, আপনি এর আগে একটা স্বৈরাচারী সরকার দেখতে পেয়েছেন। এটা আওয়ামী লীগের মতো তো একটা, আওয়ামী লীগ তো একটা ডিপলি রুটেড পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগের পুলিশও আছে, কর্মীও আছে, একে ফেস করাটা অনেক মুশকিলের ব্যাপার হয়ে যায়। এই ধরনের মানে এই ধরনের সরকার তো আপনি আগে কোনো সময় ফেস করেননি। এরশাদ সাহেবের সময় এরশাদ সাহেবের কর্মীরা কম ছিল, হয়তো দেখা গেছে যে প্রশাসন বা অন্য কিছু ছিল, তো আওয়ামী লীগের তো কর্মীও আছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর
আগে কি হতো, আগে 91 সালে 2000 সালে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেত, বিকালবেলা ছেড়ে দিত। এখন ভিডিও করে রাত্রেবেলা দেখা যাচ্ছে সভাপতিকে ধরে নিয়ে যাচ্ছে, মেরে ফেলছে, ক্রস ফায়ার দিচ্ছে, গুম হয়ে যাচ্ছে। তো এটা ডিফিকাল্ট না? একটা বাচ্চা বাচ্চা ছেলেরা ছাত্রদল করে, যুবদল করে, এদের জন্য কঠিন এই জিনিসগুলো, এই রিস্কে যাওয়াটা। তারপর যেও আপনার হচ্ছে না। আমার মনে হয় ইটস ডিফিকাল্ট এই এখন আন্দোলন করা বা ওই মোমেন্টাম ক্রিয়েট করা। তো আপনি বলছিলেন যে এই ধরনের সরকার আমরা আগে কখনো দেখিনি। না, তো এই দেখিনি। যে তাদের যে শক্তিটা, এটা কি এই অভ্যন্তরীণ শক্তি নাকি এখানে বহির্বিশ্বেরও একটি শক্তি তাদের কাছে রয়েছে? না, অভ্যন্তরীণ শক্তি আছে বলেই তো বহির্বিশ্বের শক্তিটা তার কাছে আছে। ভেরি ক্লেভার গভর্নমেন্ট। যদি আপনি মনে করেন শুধুমাত্র জনগণের কথা বাদ দেন, আপনি ওরা জানে যে জনগণ নিয়ে আমরা চিন্তিত না, আমরা তো এমনি ভোট দিব না। এইটা সবচেয়ে বেশি হয়ে গিয়েছিল কখন জানেন? যখন বাংলাদেশে গণজাগরণ মঞ্চ হয়েছিল, আর যখন বিএনপি গণজাগরণ মঞ্চের বাইরে ছিল, তখন যখন সারা বাংলাদেশটা কেমন জানি আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। এর পরবর্তীতে 5টা মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন হয়েছিল, কুমিল্লা, চিটাগং, সব জায়গায় কিন্তু আওয়ামী লীগ হেরে গিয়েছিল। তখন আমি এক শোতে বলেছিলাম যে এই 5টা ফেয়ার নির্বাচনে যখন আওয়ামী লীগ হেরে গেল, বাংলাদেশে আর কোনো ফেয়ার নির্বাচন হবে না। কারণ সেটা ছিল আওয়ামী লীগের ফেভারে 2008-এর পরে সবচেয়ে বড় মোমেন্টাম গণজাগরণ মঞ্চের সময়। 71 টিভি, এরা ওরা সবাই মানে বিএনপি কে আমাদেরকে মোটামুটি রাজাকারী বানিয়ে দিয়েছিল সেই সময়। সো ওই ওই গণজাগরণে বসে কিছু ডিজিটাল মুক্তিযোদ্ধা আছে ওনারা এখন অনেকে আবার ওই ওই সময় যারা গণজাগরণ করে অনেকে আবার এখন বিদেশে আপনার পলিটিক্যাল এজাইলেমে আছে, জামাতের ভয় বা জঙ্গিদের ভয়। ওই সময় তো ওনারা ওনারা আল্লাহ জানে পাকিস্তানিদের ভয় কি করতো যদি স্বাধীনতা যুদ্ধ হতো। যাক, তো তো ওই সময় আমাদেরকে এমন একটা ক্রাইসিস করে দিয়েছিল যে অবস্থান, যে আমরা সবাই রাজাকার, আমরা সবাই এরকম, মানে এরকম একটা অবস্থান করে দিয়েছিল। সেই সময় কিন্তু আওয়ামী লীগ 5টা ফেয়ার নির্বাচন দিয়েছিল, যখন চিটাগাং হেরেছে, কুমিল্লা হেরেছে, ঢাকা হেরেছে, রাজশাহী হেরেছে, সব হেরেছে। আই এম শিওর ওর পর আওয়ামী লীগ চিন্তা করছে না দে উইল নো, মানে ফেয়ার ইলেকশনের সাথে এটার কোনো সম্পর্ক নাই, আমরা ফেয়ার ইলেকশন দিব না, এবং যার ফলশ্রুতিতে আর নির্বাচন হয় নাই এবং আগামীতেও হবে বলে আমার মনে হয় না। তো আপনি একটু আগে বলছিলেন যে আপনি এখন আপনার দল গোছানোর কাজটাতে বেশি ফোকাস জি, করছেন, আপনার নিজের দলকে সংগঠিত করার জি, কাজটাতে বেশি ফোকাস করছেন। তো সেক্ষেত্রে আমাদের দেশের যে শিক্ষিত মেধাবীরা, তাদের কিন্তু আমরা দেখছি যে একটা দেশ ত্যাগ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং অনেকে আজকাল প্রবাসে স্থায়ী হতে যাচ্ছে। তো এমন অবস্থায় আপনি আপনার দল গঠন করতে বা রাজনীতিতে গুণগত পরিবর্তনটা সেটা কিভাবে করবেন, সেটা যদি একটু ব্যাখ্যা করেন। দেখুন বিদেশে যাদের, অফকোর্স আপনার আপনার পৃথিবীতে কোন দেশটা ভালো, যে দেশে রুল অফ ল ভালো, আইনের শাসন ভালো, সেটাই ভালো। মুসলমানদের যখন আইনের শাসন ছিল আমার নবীর সময়, খলিফাদের সময়, তখন দেখতেন সারা পৃথিবী মুসলমানরা রুল করেছে। এর পরবর্তীতে যখন রোমানদের ছিল এক সময়, আগে রোমানরা করেছে। আইনের শাসন বাংলাদেশে নাই, মানুষ জানে বাংলাদেশে আমরা বিচার পাবো না, যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কেউ আমার ক্ষতি করতে পারে, পুলিশ পকেটে ইয়াবা ঢুকিয়ে দিতে পারে, আমাকে এই করতে পারে। বড় লোকদের জন্য আইন একরকম, গরিবের জন্য একরকম, আওয়ামী লীগের জন্য একরকম, বিরোধীদের জন্য একরকম। একটা সাধারণ মানুষ তো বেটার লাইফ খুঁজে। So, আপনি তাকে আহ, মানে আপনি তার উপর রাগ হতে পারবেন না বা আপনি নাখোশ হতে পারবেন না। বিদেশে তো চলে যাবেই। আমরা দেশের ওই পরিস্থিতি ক্রিয়েট করতে পারছি না, অনেকে যাবে। হয়তো না যেয়ে যদি ওনার একটু অনুধাবন করতো যে এই দেশটা বাইরের কোনো দেশ ঠিক করে দিবে না, আমাদেরই ঠিক করতে হবে, এই জন্য প্রপার রাজনীতিতে আসতো, আমার মনে হয় এটা বেটার ছিল। তো যারা আন্দালি ব্রাহ্মণ পার্থ, যে কোনো বুদ্ধিমান রাজনৈতিক নেতা তার জীবনের পরন্ত বেলায় এসে ভালো ভালো দৃষ্টান্ত রেখে যান, যাতে জনগণের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকতে পারেন। তো শেখ হাসিনা যে ধরনের দৃষ্টান্ত বা লেগাসি রেখে যাচ্ছেন, সেটা কতটা ভালো বা কতটা খারাপ হবে তার ইমেজের জন্য, আপনার কি আ- মনে হয়? আ- আপনাকে বললো কে যে শেখ হাসিনা চলে যাচ্ছে? না, তার তো বয়স হয়েছে, 75 বছর বয়স। না, তো না। আপনি ওই চিন্তা করেন না। দেখেন হায়াত মত আল্লাহর হাতে। এর আগে আপনার স্ট্যান্ডিং লাগবে, আমার লাগবে। এটা আপনি বলতে পারেন না কার কখন কি হবে। বাট আমার মনে হয় না, দ্য স্টোরি ইজ নট ওভার আনলেস ইটস ওভার। সো আমি মনে করি না আপনি লেগাসি কোনো সময় এভাবে টেনে নিয়ে যেতে পারবেন। আমার মনে হয় এই 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 জবাবটা দেওয়ার সময় এখনো আসে নাই পলিটিক্সে। কিন্তু আপনি কি মনে করছেন যে তিনি যে না, দৃষ্টান্ত রেখে বাংলাদেশের যাচ্ছেন? কালকে যদি এই দেশের গভর্নমেন্ট ফল হয়ে অন্য কেউ ক্ষমতায় এসে 5 বছর পর আবার এত আজে বাজে কাজ করে, তো দেখা যাবে যে আবার ইলেকশন দিলে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী 80 বছর বয়সে আবার দেখবেন ফেয়ার ইলেকশনের প্রধানমন্ত্রী। আই ডোন্ট, এই দেশের মানুষ কখন কোন কারণে কোন সময় কি কনসিডার করে কাকে ভোট দেয়, এটা এটা খুব ডিফিকাল্ট বলা।
আপনি তো সবই দেখেছেন। দেখুন দেখেন এরশাদ সাহেবকে নিয়ে এত আন্দোলন, আবার এরশাদ সাহেবের সাথে ঐক্য করেছে, মানুষ ভোট দিয়েছে। এই নূর হোসেন এরশাদ সাহেবের সময় মারা গিয়েছে আন্দোলনের জন্য, আবার ওই নূর হোসেনকে সাথে রেখে এরশাদ সাহেবের সাথে ঐক্য করেছেন। আবার বিএনপি একসময় দাবি করেছে যে জিয়াউর রহমান বা মঞ্জুর সাথে হত্যা করেছে এরশাদ বা এই ধরনের, আবার এরশাদ সাহেবের সাথে ঐক্য করেছেন। আপনি 2 দিন আগে হেফাজতকে জঙ্গি বানালেন, আবার দেখেন হেফাজতের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বসা। তো এটা তো ডিফিকাল্ট বলা যে আপনি কখন কোন কারণে কাকে রিফিউজ করবেন আর কাকে অ্যাকসেপ্ট করবেন। আপনি আজকে প্রধানমন্ত্রীকে নিয়ে এই কথা বলছেন, এরকম কথা তো 96 সালে বলেছেন, 96 থেকে 2001 পর্যন্ত বলেছেন, আবার 2008 এই দেশের মানুষ ভোট দেয় নাই। তাহলে 91 টু 96 খালেদা জিয়ার পরে 96 এ শেখ হাসিনা ক্ষমতা আসে নাই। তাহলে তো কখন কোন কারণে আপনি কোন মানুষকে রিফিউজ করবেন, উই হ্যাভ নট বিন কনসিস্টেন্ট। আপনি যদি হিসাব করে দেখেন যে কোন কারণে আমরা গত 12 বছরে আওয়ামী লীগ যে ধরনের শাসন আমাদেরকে উপহার দিল, আপনার কি মনে হয় যে এর পরে ভবিষ্যতে কখনো আওয়ামী লীগ আরেকবার জনগণের ভোটে নির্বাচিত হতে পারে? এটা যদি আমি মনে করি ম্যাসিভ পরিবর্তন যদি না আসে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর, যেই সিস্টেম রেডি হয়ে গিয়েছে, সামনে অবস্থান আরো খারাপ হবে যেই ক্ষমতায় আসুক, বিকজ সিস্টেম মেন্টালিটিটা এরকম হয়ে গিয়েছে এখন। এই যে লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে বিদেশে, আপনি কি মনে করেছেন অন্য কেউ ক্ষমতায় আসলে এটাকে বের করে? যেই পর্যন্ত আপনি তাদের দ্রুত সম্পত্তি নিলামাই না বের করবেন, তাদের টাকা এই দেশে ফেরত না আনবেন, এই বড়লোক নাম করা বড়লোকগুলি যারা টাকাগুলি পাচার করে এদের 2-4টার বিচার বাংলাদেশে না করবেন, হবে না। সামনে আপনি যারা বিচারের কথা বলছেন, আপনি সংসদে দাঁড়িয়ে আপনি দরবেশ বলে সম্বোধন করে আপনি কথা বলেছেন, কিন্তু সেই দরবেশ তো প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা। ভাই, তো এটা কিভাবে আমার একটা বিচারটা ব্যাড লাক। পসিবল? এটা আমার একটা ব্যাড লাক। আমি যারে গালিগালাজ করছি তারাই মন্ত্রী হয়ে গেছে। এই জন্য আমি গালি দেওয়া বন্ধ করে দিছি, বুঝছেন? আচ্ছা, এটা আমার একটা ব্যাড লাক। আমি টিভিতে যারেই বলছি, বুঝছেন, দেখলাম সব কারো এক্সটেনশন হয়েছে বা কেউ মন্ত্রী মিনিস্টার হয়ে গেছে। এটা আমি এই জন্য আমি কাউকে এখন কিছু বলি না। তো জনাব আন্দাল ইরমান পার্থ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ প্রশ্ন আমি যেটি করতে চাই সেটি হচ্ছে যে আমাদের রাজনীতি এখন একটি পয়েন্ট অফ নো রিটার্নে চলে এসেছে। তো এই যে একটি সংকট আমরা দেখতে পাচ্ছি, এই সংকট থেকে উত্তরণ করে আমরা কিভাবে সত্যিকারের একটি গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে পারি, যদি আপনি সত্যিকারের সংক্ষেপে বলেন। গণতন্ত্র ফিরে আসতে হলে সত্যিকারের গণতন্ত্র মানে শুধু ভোট না। ওকে, সো সত্যিকারের গণতন্ত্র হলো মাইন্ডসেটে আপনার যখন বিশ্বাস করবেন যে আহ, আমি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বিশ্বাস করি, আমি বিশ্বাস করি মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতে পারে এবং একটা রুল অফ ল এস্টাবলিশমেন্ট হবে, তখনই গণতন্ত্র আসবে। আমি মনে করি, আই এম সরি টু সে, গণতন্ত্র আসতে হলে সমাজের ভালো যারা আছেন, সমাজে তরুণ মেধাবী যারা, তাদের অনুধাবন করতে হবে, আমাদের দেশের জন্য কিছু করতে হবে, এবং এরকম একটা প্ল্যাটফর্মে আসতে হবে যেখানে সবাই বলবে বঙ্গবন্ধু জিয়া রহমান জাতীয় নেতা, সবাই ভালো, সবচেয়ে ভালো বাংলাদেশ, কোনো মৃত মানুষকে নিয়ে কথা হবে না, কোনো বিভক্তি রাজনীতি হবে না, লেটস বিল্ড দ্য নেশন। এই মেন্টালিটি আসলেই আপনি দেশের জন্য ভালো কিছু করতে পারবেন। আদারওয়াইজ এই দুই দলে বিভক্ত হয়ে বিভেদের রাজনীতি থাকবে, মারামারি পেটাপিটি থাকবে, আর লস হবে সাধারণ জনগণের। জনাব আন্দাল ইরমান পার্থ, এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আশা করছি নাগরিক টিভিতে নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আপনাকে আবার পাবো। ইনশাআল্লাহ আবার পাবেন। ধন্যবাদ, আপনি অনেক ভালো শো করেন, and all my best wishes. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ টু। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের আমাদের আজকের অনুষ্ঠানটি নিশ্চয়ই ভালো লেগেছে, এবং অনুষ্ঠান সম্পর্কিত যদি কোনো মতামত থাকে সেটি আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল করার ঠিকানা sakib@nagoriktv.com। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।